ওই কায়েস পায়েস দেখায়। কায়েস ঘাড় ঘুরিয়ে দেখে ধারা দাঁড়িয়ে আছে। ধারাকে দেখে ঠোঁটে হাসি ফোটার আগেই ধারার কথা শুনে হাসি বিলুপ্ত হয়ে যায়। এই মেয়েটা সবসময় ওর নামে সব আজগুবি কথা বলে। একবার কায়েস বললেই তো পারে, তা না করে কায়েস পায়েস, এসব কি ধরনের কথা? ওর একটা সম্মান আছে না? তার উপরে সাথে ইভান ভাইয়ার মতো একজন মানুষ আছে। কায়েস চোখ ঘুরিয়ে নিয়ে তাকায় ইভানের দিকে। সে এখনো মনোমুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ইভান ভাইয়ার আকাশ দেখার ইচ্ছিলাই হয়তো তার মান সম্মানটা বেঁচে গেছে। কায়েস মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধারার কাছে যায়। ভাব নিয়ে বলল, কি হয়েছে কি ধারা আপু, তখন থেকে চিৎকার করছো কেন? ধারা চোখ গোল গোল করে রাগী চোখে তাকায়। কায়েস ধারার রাগী চোখ দেখে ভয় পেয়ে বলল, না না, আসলে কথাটা আমি ওইভাবে বলতে চাইনি আপু। আমি বলতে চাইছি তুমি আমাকে কি জন্য ডেকেছো? জরুরি কোনো দরকার আছে? ধারা কায়েসের এমন ভয় পাওয়া মুখ দেখে মৃদু হেসে বলল, না, তেমন কোনো জরুরি দরকার নেই। তবে কায়েস ছোট করে বলল, তবে তবে কি আপু? ধারা আবার মাঠে ইভানের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটা কে রে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আর অমন ক্যাবলার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে কেন? কায়েস ধারার দৃষ্টি অনুসরণ করে তাকায়। ইভান ভাইয়ার কথা বলছে। কোনো দিক দিয়ে তাকে ক্যাবলা বলে মনে হচ্ছে। কত স্মার্ট একটা ছেলে। বিদেশে লেখাপড়া করে, বলতে গেলে হাতে গোনা কয়েকটা বছর ছাড়া সারা জীবনই তো বিদেশে কাটিয়েছে সে। গতকাল রাতে তো ভাইয়ার মিউজিক ভিডিওর অ্যাকাউন্ট দেখে আমরা সবাই হাঁ হয়ে গেছিলাম। কত লাখ লাখ ভক্ত তার, আর তাকে কিনা এই দজ্জাল মেয়েটা ক্যাবলা বলছে। এখন কিছু বলতে গেলেই তো আমার খবর করে দেবে। কায়েসকে একা একা বিড়বিড় করতে দেখে ধারা একটু উঁচু গলায় বলল, ওই তখন থেকে একা একা বিড়বিড় করছিস কেন? যা জিজ্ঞেস করেছি তাই বল। কায়েস থমথমে গলায় বলল, ওটা হচ্ছে ইভান ভাইয়া, বিদেশে থাকে। ভাইয়া কখনো গ্রাম দেখেনি, তাই ফুপু ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন গ্রাম দেখাতে। ধারা মুখ ভেঙিয়ে বলল, বুঝি না বাপু, এই পাগল ছাগল কোথা থেকে আসে। যাই হোক, আমি যাই, তুই তোর পাগল সামলা। কায়েস কৌতূহলী হয়ে বলল, তা কোথায় যাচ্ছ এই সকালবেলা? ধারা মৃদু স্বরে বলল, ভাবির বাপের বাড়ি যাচ্ছি। কায়েস ছোট করে বলল। একা একা? ধারা ধীর গলায় বলল, আমি বাজার পর্যন্ত যাব, তারপর আব্বাজান এসে আমাকে নিয়ে যাবে। কায়েস ধারার দিকে তাকিয়ে বলল, হঠাৎ ভাবিদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? ধারা মৃদু স্বরে বলল, আরে না, ভাবির আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আব্বাজান আর আম্মা কাল ভাবির বাবাকে দেখতে গিয়েছিল, কিন্তু ভাবির বাবা তাদের আসতে দেয়নি কাল। ভাবি কাল রাতে আমাকে ফোন দিয়ে বলে আমি আজ তাদের বাড়িতে না গেলে ভাবি নাকি বাড়ি ফিরবে না, সেখানেই থেকে যাবে। তাই তো সকাল সকাল ছুটছি তাদের বাড়িতে। কায়েস শান্ত গলায় বলল, সাবধানে দেখে শুনে যেও আপু। ধারা মৃদু হেসে বলল, তুইও সাবধানে থাকিস, যাই আমি এখন। এটুকু বলে ধারা দাঁড়ায় না, ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করে। কায়েস কিছুক্ষণ ধারার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। ইভান দাঁড়িয়ে আছে ওর থেকে 4 কদম দূরে। ইভানের চোখে সানগ্লাস থাকায় ও দৃষ্টি অনুসরণ করে তাকাতে পারছে না কায়েস। কায়েস হালকা হেসে বলল, ভাইয়া তোমার প্রকৃতির ছবি তোলা শেষ নাকি আরো কিছু বাকি আছে? ইভান ছোট করে বলল। মেয়েটা কে ছিল? কায়েস চোখ বড় বড় করে বলল, কোন মেয়ের কথা বলছো তুমি? ইভান ছোট নিঃশ্বাস ফেলে বলল, এখানে দাঁড়িয়ে যার সাথে কথা বলছিলে? কায়েস হেসে বলল, ও ও তো ধারা আপু। ইভান শীতল গলায় বলল। ধারা? এটুকু বলে ইভান ওর চোখ থেকে সানগ্লাস খুলে ধারার চলে যাওয়ার দিকে তাকায়। মৃদু স্বরে বলল, কোথায় যাচ্ছে ও? কায়েস ইভানের দিকে তাকিয়ে বলল, ওর ভাবির বাড়িতে দাওয়াত আছে নাকি। ইভান আর কিছু বলে না, আর এক নজর ধারার চলে যাওয়ার দিকে তাকিয়ে সানগ্লাস চোখে দিয়ে হাঁটা শুরু করে অন্যদিকে। দুপুরবেলায় সবাই একসাথে খেতে বসেছে। হাসি আড্ডায় মেতে উঠেছে খাবার পরিবেশ। শাহিদা বানু কায়েসের দিকে তাকিয়ে বলল, এই কায়েস, শোন, বিকালের দিকে একবার ধারাকে বাড়িতে আসতে বলিস তো। কায়েস খেতে খেতে বলল, তাকে এখন পাবে কোথায়? সে কি এখনো এখানে আছে নাকি? শাহিদা বানু চোখ ছোট ছোট করে বলল, কি বলছিস? ধারা আবার কোথায় যাবে? কায়েস খাওয়া থামিয়ে বলল, ধারা আপুর ভাবির বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই চাচা চাচি গিয়েছিল তাদের দেখতে।
ওই বাড়ির লোকজন নাকি তাদেরকে কাল আসতে দেয়নি, আর কাল রাতে ভাবি ধারা আপুকে ফোন করে তাদের বাড়িতে যেতে বলেছে, আর আপুও সকাল সকাল রওনা দিয়েছে তাদের বাড়িতে। শাহিদা বানুর বড় ছেলের বউ বলল। তা তুই এত কথা জানলে কিভাবে? কায়েস মৃদুস্বরে বলল। সকালবেলা ইভান ভাইয়াকে নিয়ে গ্রামে ঘুরতে বের হয়েছিলাম না, তখন ধারা আপুর সঙ্গে দেখা হয়, আর তখন এসব কথা জানতে পারি। এটুকু বলে কায়েস চুপ হয়ে যায়। ইভান খাওয়া থামিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আবার কি ভেবে একা একা মৃদু হাসি ইভান। শেষ বিকেলের দিকে বেশ ঠান্ডা পড়েছে আজ। মিতা বেগম গায়ে শীতের চাদর জড়িয়ে ঘরের সামনের বারান্দায় চেয়ারে বসে আছে। রাত হয়তো 10টার বেশি বাজে এখন, কিন্তু গ্রামে তো তখন মধ্যরাত বলতে গেলে। তার উপরে হালকা হালকা শীতের আমেজ। এত রাত হয়ে গেল কিন্তু ছেলেটা এখনো বাড়িতে ফেরেনি। সেই রাতের খাবার দাবারের পর্ব শেষ করেই বের হয়েছে, এখনো ফিরছে না সে। খুব চিন্তা হচ্ছে মিতা বেগমের। ইভানকে ফোন করবে তাও জোনে। গ্রাম এসেছে পর থেকে ফোনের নেটওয়ার্ক নেই বললেই চলে। কায়েস কিংবা এ বাড়ির কেউ সঙ্গে গেলে হয়তো এত চিন্তা হতো না, কিন্তু ইভান তো একা একা বেরিয়েছে। মিতা বেগম বারবার উৎসুক হয়ে বাড়ির সামনের রাস্তার দিকে তাকাচ্ছে। আরো কিছু সময় পার হওয়ার পরে মিতা বেগমের মনে চিন্তাটা আরো তীব্রভাবে বাসা বাঁধে। মিতা বেগম বসে থেকে অবস্থায় হাঁসফাঁস করতে শুরু করে। অস্থিরতায় মিতা বেগম বসে থাকতে না পেরে উঠে বারান্দা জুড়ে পায়চারি শুরু করে। ইভান তো বলতে গেলে গ্রামের কিছুই চেনে না, কিন্তু এত রাতে সে গেল কোথায়? আবার অন্ধকারে রাস্তাটা ভুল করে অন্য রাস্তায় চলে যায়নি তো, নাকি বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছে? হঠাৎ কিছু শব্দে মিতা বেগমের ভাবনায় ছেদ হয়। পায়চারি থামিয়ে রাস্তার দিকে তাকায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে মিতা বেগম। ইভান আসছে। ইভান দূর থেকে মিতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাঁটার গতি বাড়িয়ে দ্রুত পায়ে মিতা বেগমের সামনে এসে দাঁড়ায়। ইভানের চোখে মুখে চিন্তার ছাপ। ইভান কিছু জিজ্ঞেস করার আগেই মিতা বেগম কঠোর গলায় বলল, কোথায় ছিলে এতক্ষণ? এদিকে আমার যে তোর জন্য চিন্তা হয় সেদিকে কোনো খেয়াল আছে তোর? ইভান ওর আম্মুর দিকে তাকায়। সামান্য সময়ের ব্যবধানে চিন্তায় মুখটা কেমন শুকিয়ে গেছে। কেন যে তখন বাড়ি থেকে বের হতে গেল? নিচু গলায় বলল, সরি আম্মু, আমি আর কখনো এমন করব না। আসলে ডিনার করার পরে রুমে গিয়ে দেখি লাবিদ ভাইয়ার অনেকগুলো মিসড কল। নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন দিলেও ফোন ঢুকছিল না, তাই বাড়ি থেকে বের হয়েছিলাম ভাইয়াকে ফোন করার জন্য। ভাইয়ের সাথে কথা বলার পরপরই রাহুল ফোন করে, তাই আরো দেরি হয়ে যায়। মিতা বেগম ইভানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ঠিক আছে, ভবিষ্যতে আর যেন এমন না হয় সেদিকে খেয়াল রাখবি। যা এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইভান ওর আম্মুর কথা শুনে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে পরে ওর হাত ঘড়ি দেখে বলল, কোথায় অনেক রাত হয়েছে আম্মু? রাত প্রায় 10:30 বাজে এখন, আর তুমি বলছো অনেক রাত হয়েছে? মিতা বেগম ধীর গলায় বলল, তোর আর আমার কাছে হয়তো এটা কোনো তেমন একটা গভীর রাত না, কিন্তু গ্রামের লোকজনের কাছে এটা গভীর রাত। ইভান ছোট করে বলল, কিন্তু আম্মু, আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসছে না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বরং এখানেই বসে বাইরের প্রকৃতি দেখি। মিতা বেগম চেয়ারে বসে ইভানকে ইশারায় তার পাশের চেয়ারে বসতে বলে। ইভান চেয়ারে বসলেই মিতা বেগম বলল, আজ বরং আমরা গল্প করি যতক্ষণ না তোর ঘুম আসে। তুই বলিস কি? ইভান তার ঠোঁটে কোণে হাসি ফোটায়। মিতা বেগমের দিকে তাকিয়ে বলল, সে হয় না বুঝলাম, কিন্তু রাত জাগলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে তার কি হবে? দরকার নেই তোমার আমার সাথে রাত জাগার, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। মিতা বেগম হালকা হেসে বলল, তোকে কে বললো আমি রাত জেগে থাকবো? অল্প কিছুক্ষণ তোর সাথে গল্প করে ঘুমোতে যাব। মৃদু হাসে দুজনে। আড্ডায় মেতে ওঠে দুজনে। হাজারো রকমের কথা নিয়ে মেতে ওঠে দুজনে। আড্ডার মাঝে মিতা বেগম হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করবো তোকে? ইভান ধীর গলায় বলল, আম্মু, তুমি আমার মা, তুমি আমার কাছে কিছু জিজ্ঞেস করবে, তার জন্য পারমিশন নেয়ার কি আছে? মিতা বেগম মৃদু হেসে বলল, তা ঠিক, কিন্তু একটা সময়ের পর সবার মধ্যে ব্যক্তি স্বাধীনতার আসে, সেটা ভেবেই কথাটা বলেছি আমি। ইভান ছোট করে বলল, সেটা অবশ্য মায়ের বেলায় প্রযোজ্য নয়। তুমি বলো কি বলবে? মিতা বেগম বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে বলল, দুপুরবেলা খাবার টেবিলে তুই ধারার কথা শুনে একা একা হাসছিলি কেন?
কথা শেষ করে মিতা বেগম ইভানের মুখের দিকে তাকায়, অল্প স্বল্প অবাকের ছাপ মুখে। তারপর মৃদু হেসে বলল, আমি তোমাকে বলতে পারি, কিন্তু তুমি প্রমিস করো আমার কথা শুনে তুমি হাসবে না। মিতা বেগম কৌতূহলী গলায় বলল, আচ্ছা, আমি চেষ্টা করব, তুই বল। ইভান উদাসীন গলায় বলল, হেসেছি তার কারণ আছে। আজ পর্যন্ত আমার কম মেয়েদের সাথে উঠা বসা হয়নি, কিন্তু ধারার মতো একটা মেয়েও আমি আজ পর্যন্ত দেখিনি। ইউনিভার্সিটির অধিকাংশ মেয়েরাই আমার সঙ্গে চেঁচে কথা বলতে আসে, নানা অজুহাতে কথা বলার সুযোগ খোঁজে। কেউ এক নজরে তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে পারেনি আমার থেকে। দ্বিতীয়বার অবশ্যই তাকিয়েছে, কিন্তু এই মেয়ের আমার দিকে তাকানোর তো দূরের কথা, ওই দিন তো ভালো করে কথাও বলেনি। হয়তো বাচ্চাদের জন্য ওইটুকু কথা বলেছিল আমার সঙ্গে, না হলে হয়তো সেটাও বলতো না। ধারা নামের মেয়েটা অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা, তাই তো এসব কথা ভেবে দুপুরবেলা খাবার টেবিলে একা একাই হেসেছিলাম। মিতা বেগম ইভানের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইভান চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকায়। মিতা বেগম হাসি থামানোর চেষ্টা করে বলে, কোনো অজপড়া গায়ের একটা মেয়ে আমার ছেলের দিকে তাকায়নি বলে কি আমার ছেলের মন খারাপ? ইভান করুণ গলায় বলল, এর জন্য আমি তোমাকে বলতে যাইনি, এখন তুমি আমার সঙ্গে মজা করছো। মিতা বেগম হাসি থামিয়ে বলল, না বাবা, আমি তোর সঙ্গে মজা করছি না, আমি আসলে তোর কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারি না রে। ইভান মুখ ফুলিয়ে বসে থাকে। মিতা বেগম এক নজর ইভানের দিকে তাকায়, কেমন ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে। মিতা বেগম হাসে তা দেখে। মিতা বেগম মৃদু স্বরে বলল, শোন না বাবু, আমি ভাবছি কি জানিস? ইভান প্রশ্নবোধক চোখে মিতা বেগমের দিকে তাকায়। তা দেখে মিতা বেগম মৃদু হেসে বলল, ভাবছি এবার তোর একটা বিয়ে দেব। তুই কবে না কবে ইঞ্জিনিয়ারিং পাশ করবি, ততদিন আমি বসে থাকতে পারবো না। ইভান হা হয়ে তাকায় ওর আম্মুর দিকে। কি কথার মধ্যে কি কথা বলছে আম্মু? বিয়ে, তাও আবার ওর? ইভান অবাক গলায় বলল, কি বলছো কি আম্মু? বিয়ে করবো আমি, তাও আবার এত তাড়াতাড়ি? মিতা বেগম ধীর গলায় বলল, হ্যাঁ, তোর বিয়ে। আমার জানা মতে তোর পছন্দের মানুষ কিংবা কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে তোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। ভাবছি এই গ্রামেরই কোনো একটা ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। যাই হোক শোন, আমি ঘুমোতে যাচ্ছি এখন, তুইও বেশি রাত জাগিস না, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এই বলে মিতা বেগম উঠে চলে যায়। ইভান ওর আম্মুর কোনো কথা বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে ওর আম্মুর যাওয়ার দিকে। বিকেলবেলা ধারার দাদি আম্মা বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় হাজারো কথা চিন্তা করছেন তিনি। কত ছোট বয়সে বিয়ে হয়ে তিনি এই বাড়িতে এসেছিলেন, আর আজ তিনি বৃদ্ধা। সুখ দুঃখ হাসি আনন্দের মধ্যে পার করেছে অনেকগুলো বছর। তার ভাবনা ছেদ হয় কারো কণ্ঠস্বর শুনে। কেউ কি তাকে ডাকছে? তা বোঝানোর জন্য শোয়া থাকা অবস্থায় কান খাড়া করে তিনি। শাহিদা বানুর গলা না? তা বোঝার জন্য উঁচু গলায় বলল, কে ডাকতাছে বাইরে খাড়াইয়া? বাইরে থেকে শাহিদা বানু ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি আমি আইছি। শাহিদা বানুকে দেখে ধারার দাদি আম্মা উঠে বসে। শাহিদা বানু একা আসেনি, তার সঙ্গে অপরিচিত একটা মহিলাকে নিয়ে এসেছে। ধারার দাদি আম্মা এক নজরে অপরিচিতার দিকে তাকিয়ে পরে শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, তুমি কি মনে কইরাস এদিকে আইলা যে? এখন আর তো তোমার এদিকে দেখাই যায় না। শাহিদা বানু পান খাওয়া ঠোঁটে হেসে বলল, বোঝই তো, ছেলেপুলের বাড়ি, কাজ কাম তো আর কম থাকে না বাড়িতে, তাই আর এদিকে আসা হয় না। ধারার দাদি আম্মা শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল, খাড়াইয়া আসো কেন? বসো তোমরা। শাহিদা বানু বসে অপরিচিত মহিলাকে বলল, মিতা, তুই খাড়াইয়া আসস কেন? বয় ওইখানে। মিতা বেগম বসে। ধারার দাদি আম্মা মিতা বেগমের দিকে তাকিয়ে শাহিদা বানুকে বলল, ভাবি, উনি কি তোমার পরিচিত? শাহিদা বানু হেসে বলল, হ, পরিচিত তো। তুমি ওরে ছোটবেলায় দেখছো, মনে নেই হয়তো তোমার। এটা হলো আমার ভাতিজি মিতা, যার শহরে বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ির অবস্থা বিশাল। এবার মনে পড়ছে তোমার? ধারার দাদি আম্মা ভাবনার মাঝে বলল, মনে পড়েছে, মনে পড়েছে। মিতার না এক পোলা বিদেশ থাকে ছোট্টবেলা থেকে?
মিতা বেগম হেসে বলল, হ্যাঁ ফুপু, আমি আপনাকে ফুফু বললাম, কিছু মনে করেননি তো? আসলে আপনি যদি ফুপুর ভাবি হন, সেই সূত্রে আপনিও আমার ফুপু। মিতা বেগমের এমন ব্যবহার দেখে ধারার দাদিয়ামা মুগ্ধ হন। কত অল্প সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করে নিয়েছে মেয়েটা। অত বড় বাড়ির বউ হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। ধারার দাদিয়াম্মা মৃদু স্বরে বলল, না না, আমি কিছু মনে করি নাই। তোমার ইচ্ছা হইলে তুমি আমারে ফুফু কইয়া ডাইকো। শাহিদা বানু পান চিবিয়ে খেতে খেতে বলল, তা ধারাই কই? আইসি পর থেকা তো ওরে দেখলাম না। ধারার দাদিয়াম্মা উঠে পানের ডালা এনে সামনে রেখে বলল, ওর বান্ধবী জান্নাত আইস গ্রামে আইসে না, জান্নাতের লগেই আছে অহন। মিতা বেগম ছোট করে বলল। কখন আসবে ও? ধারার দাদিয়াম্মা কপাল ভাঁজ করে বলল, কেন দরকার আছে ওর লগে? শাহিদা বানু পানের ডালা থেকে পান সাজাতে সাজাতে বলল, আসলে মিতা আইছিল ধারার লগে কথা কইতে। মিতা আর ওর ছোট পোলা যেদিন গ্রামে আসে, ধারা সেই দিন ওগো সাহায্য করে আমাগো বাড়িতে নিয়ে যায়। অনেক বছর পর আইলে কি আর রাস্তাঘাট মনে থাকে? ধারার দাদিয়াম্মা কিছুটা অবাক হয়ে বলল, এত কিছু হইছে আর আমি কিছু জানি না? শাহিদা বানু ধীর গলায় বলল, শুনলাম নাতবইয়ের বাপজান নাকি অসুস্থ। নানাবিধ চিন্তায় হয়তো ভুলে গেছিলাম তোমাকে কইতে। ধারার দাদিয়াম্মা নিচু গলায় বলল, হইতে পারে। তোমরাও বউ, আমি কিছু নাস্তার ব্যবস্থা করি। কেউ কিছু বলে ওঠার আগেই ধারার দাদিয়াম্মা উঁচু গলায় বলল, নাত বউ, ও নাত বউ, কই গেলা তুমি? মাথায় ঘোমটা টেনে জোনাকেই ব্যস্ত পায়ে দাদি আম্মার রুমে আসলো। চিন্তিত গলায় বলল, কিছু কি হয়েছে দাদি আম্মা? এত ব্যস্ত হয়ে ডাকলেন যে? ধারার দাদি আম্মা হালকা সুরে বলল, নাত বউ, তোমার শাহেদা দাদি আইছে, তার লগে তার ভাতিজি আইছে, বুঝলা? শহরের বউ সে। এখন তুমি তাগো নাস্তা পানি দেওয়ার ব্যবস্থা করো। জোনাকি তাকায় তাদের দিকে, মিষ্টি হেসে বলল, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় দুজনে। টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করে তার। জোনাকি আলাপ পর্ব শেষ করে মৃদু স্বরে বলল, আপনারা বসুন, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। শাহিদা বানু প্রতিবাদ করে বলল, না না নাতবউ, তার দরকার নাই। আমরা অহনি চলে যাবো। যার জন্য আইলাম সেই তো বাড়িতে নাই, তাইলে এসবের কি দরকার? জোনাকি তার কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। ধারার দাদি আম্মা শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল, আরে ভাবি বসেন তো, দাঁড়া, কিছুক্ষণের মধ্যেই চইলা আইব। শাহিদা বানু আর কিছু বলে না। আর এখন বাড়িতে গিয়েই বা কি করবে? বাড়িতে তো এখন কোনো কাজ নেই। তার চেয়ে বরং এখানে বসে আড্ডা দিক কিছুক্ষণের মধ্যেই মেতে ওঠে তিনজন আড্ডায়। আড্ডার ছলে মিতা বেগম ধারার পরিবার সম্পর্কে জেনে নেয়। ধারা দাদি আম্মা মিতা বেগমকে বেশ ভালো লেগেছে। তার কথা বলার ধরন অন্য সব মহিলাদের থেকে আলাদা। অন্য সব মহিলাদের মতো তার ভেতরে নিন্দে বা হিংসে জিনিসটা নেই। এগুলো আড্ডার মাঝে ধারার দাদি আম্মা খুব ভালো করে লক্ষ্য করেছে। বেশ হাসি খুশি বউটা কি অল্প সময়ের মধ্যে মিশে গেছে তার সাথে। তার কথার ছন্দ দেখেই মনে হচ্ছে না যে আজ তাদের প্রথম আলাপ। বাইরের উঠান থেকে হাসাহাসির শব্দ আসছে। জোর কদমে চলছে হাসাহাসি। কান খাড়া করে হাসাহাসির শব্দ অনুসরণ করার চেষ্টা করে তিনজনে। হাসাহাসির শব্দ অনুসন্ধান করার আগে কেউ হাসি মাখা কণ্ঠে বলল, দাদি আম্মা, দাদি আম্মা, ও দাদি আম্মা, এই দেখো তোমার জান্নাতের রানী কি করছে। তোমরা কথা বলো, আমি বরং পরে আসছি। ধারার রুম থেকে বেরিয়ে যাবার রাগেই মিতা বেগমের ডাকে পা থামায়। মিতা বেগম হালকা গলায় বলল, ধারা শোনো,
আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। ধারা অবাক হয়, ভীষণ রকম অবাক হয়। তার সাথে কি কথা থাকতে পারে? ওই দিন তার সঙ্গে শাহিদা দাদির বাড়িতে যায়নি বলে কি শাহিদা দাদিকে সাথে নিয়ে তার নামে বিচার দিতে এসেছে? ভয় বাসা বাঁধে ধারার বুকে। বুকের ধুক ধুক শব্দ মুহূর্তেই বেরিয়ে গেছে। ধারা ভয় ভয়ে তাকায় তিনজনের দিকে, ভীতু গলায় বলল, আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? আর আমি তো কিছু করিনি। ধারার কথা শুনে মিতা বেগম মৃদু হেসে বলল, করেছো তো তুমি, এর মধ্যেই ভুলে গেলে? করেছ তো তুমি। কথাটা শুনে ধারার মুখটা কাদো কাদো হয়ে যায়। ধারার এই মুহূর্তে মনে হচ্ছে ওই দিন রাস্তায় ওই ভদ্রমহিলাকে সাহায্য না করলেই হতো, না হলে আর আজ বাড়ি বয়ে এসে ওর নামে নালিশ করতে আসতো না। কেন যে ওই দিন সাহায্য করতে গেল? সাহায্য করেছে ঠিক আছে, আবার যে যে বাড়ির ঠিকানাও দিয়ে এসেছিল। নিজের এই বোকামির জন্য ভয়ঙ্কর রকম গালি দিতে ইচ্ছে করছে ধারার। এই মুহূর্তে নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে মিতা বেগমের দিকে তাকিয়ে কাদো কাদো গলায় বলল, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। আপনি শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছেন কেন? ধারার কথা শুনে মিতা বেগম হাসে। তিনি ভালো করেই বুঝতে পারছে ধারা হয়তো এই মুহূর্তে কোনো কারণে তাকে দেখে ভয় পাচ্ছে। তার শিক্ষকতা জীবনে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হাজারো বার হয়েছেন। তিনি ছাত্রছাত্রীর মুখ দেখেই হাবভাব বুঝে ফেলতে পারেন। মিতা বেগম মৃদু স্বরে বলল, আমি কি বলেছি তুমি কিছু করেছো? বলিনি তো, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? এসো আমার কাছে এসে বসো। মিতা বেগমের কথা শুনে মনে মনে একটু স্বস্তি পাই ধারা। ধীর পায়ে গিয়ে মিতা বেগমের পাশে বসে। ধারা বলে না কিছু, মাথাটা একটু নিচে করে মাটির দিকে তাকিয়ে আছে। মিতা বেগম খতিয়ে খতিয়ে দেখছে ধারাকে। একদম ধবধবে ফর্সা গায়ের রং, চুলগুলো খোপা করা বিধায় কতটুকু লম্বা বোঝা যাচ্ছে না। হয়তো উত্তপ্ত রোদের তাপের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে এসেছে ধারা। তার জন্য ধবধবে ফর্সা শরীর রক্ত জবার মতো লাল হয়ে উঠেছে। চোখ যাই ধারার হাতের দিকে, বাম হাতের অনামিকা আঙ্গুলটার দিকে। ক্ষত বিক্ষত হয়ে শুকিয়ে আসে। আঙ্গুলের নখের বিন্দু পড়লে দেখে হাতকে উঠবে। উফ, কি বাজে অবস্থা হয়ে গেছে আঙ্গুলটা। বেশিক্ষণ আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে না পেরে চোখ সরিয়ে নেয় মিতা বেগম। নীরবতা ভেঙে মিতা বেগম বলল, রোদের মধ্যে এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল বুঝি? ধারা মাথা নেড়ে তার কথায় সায় জানায়। এতক্ষণ জান্নাতের সঙ্গে প্রচন্ড রকম দৌড়াদৌড়ি করে সে। উদ্দেশ্য ছিল দুজনে মিলে গ্রামের মিঠো পথগুলো ঘুরোঘুরি করবে, তাই করছিল দুজনে মিলে। হঠাৎ করে মাঝ রাস্তায় জান্নাত বা উল্টে পড়ে যায়। ওই অবস্থায় ধারা কয়েকটা ছবি তুলে নেয় নিজের ফোনে। ওই ছবিগুলো ডিলিট করার জন্য এতক্ষণ ওর পেছনে দৌড়াদৌড়ি করছিল জান্নাত। ধারা ওর ভাবনা থেকে বেরিয়ে এসে মিতা বেগমের দিকে তাকায়। ওর দিকে তাকিয়ে আছে সে। ধারাকে তার দিকে তাকাতে দেখে মিতা বেগম বলল, আসলে মা, আমি এসেছিলাম তোমার সঙ্গে আলাপ করতে। ওইদিন তোমার ব্যস্ততার কারণে তো ভালো করে দুটো কথাও বলতে পারিনি, তাই আজ ফুফুকে সাথে নিয়ে চলে এলাম তোমাদের বাড়িতে। ধারা পিটপিট করে মিতা বেগমের দিকে তাকায়। ইস, কত বড় গাধা সে! নিজেকেই নিজের গালি দিচ্ছে ধারা। এই ভদ্র মহিলা তার সঙ্গে আলাপচারিতাই করতে এসেছে, আর সে কিনা সব উল্টোপাল্টা কথা ভেবে চলেছে তখন থেকে। ছি ছি ছি, এইসব কথা যদি তারা জানতে পারতো তাহলে তো আর লজ্জার শেষ থাকতো না ওর। নিজ ভাবনার সমাপ্তি ঘটিয়ে ধারা মিতা বেগমের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, ও, তা কষ্ট করে আপনি বা শাহেদা দাদি আসতে গেলেন কেন? আমাকে খবর দিলে তো আমি চলে যেতাম। মিতা বেগম হেসে বলল, এখানে কষ্ট কিসের আছে? বিকেলবেলায় এমনিতেও বাড়িতে বসে থাকতাম, তাই ফুফুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়েছি। ধারার দাদি আম্মা ওদের কথার মাঝে বলল, তা খুব ভালো করছো। ওদের টুকটাক কথার মাঝে জোনাকি নাস্তা নিয়ে হাজির হয়। জোনাকির পেছন পেছন জান্নাতও এসেছে। তাহলে এতক্ষণ ভাবির সঙ্গেই ছিল জান্নাত। জান্নাত সবার চোখের আড়ালে ধারার দিকে চোখ গরম করে তাকায়। ধারা তা দেখে মিটমিট করে ঠোঁট চেপে হাসতে শুরু করে। মধ্য দুপুর, সূর্য মামা নিজ গতিতে মাথার উপরে চড়ে তাপ ছড়াচ্ছে। আজ সূর্য মামার তাপে কোনো তীব্রতা নেই, শীতের আমেজ আছে। এই ডিসেম্বর মাসে দুদিন আগে কি গরমটাই না পড়েছিল। কিন্তু এসব রোমাঞ্চকর পরিবেশের দৃষ্টি দেওয়ার সময় নেই ধারার। মেজাজটার ভীষণ রকম খারাপ হয়ে আছে ধারা।
বাড়ি থেকে বেরিয়েছিল কার্তিক কাকার দোকানের পাশের দোকান থেকে ফোনে রিচার্জ করিয়ে নেবে, কিন্তু তার কি আর সে জো আছে? রিচার্জের দোকানের ছেলেটা বলেছে ফোনে রিচার্জের টাকা নাকি শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এলে না হয় কিছু একটা ব্যবস্থা করা যেত। সকালের দিকে একটা ছেলে এসে তার ফোনে 1,000 টাকা রিচার্জ করিয়ে নিয়েছে। ছেলেটার যেমন বিবরণ দিয়েছে তাতে মনে হয় শহরের কোনো ছেলে হবে। ছেলেটার উপর ধারার রাগ হচ্ছে, ভীষণ রকম রাগ হচ্ছে। কি দরকার ছিল এত টাকা রিচার্জ করিয়ে নেওয়ার? তাহলে তাকে এত রোদের মধ্যে হাটে বাজারে যেতে হতো না। বজ্জাত ছেলে কোথাকার। ছেলেটাকে হাজার রকম গালাগালি করতে করতে গ্রামের সরু পথ ধরে ধারা এগিয়ে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছে ধারা। ধারার আম্মা নানা নানির সঙ্গে ফোনে কথা বলবে, কিন্তু এই মুহূর্তে ফোনে টাকা নেই ওর। আর বাড়িতে আব্বাজান, ভাইয়া কিংবা চাচা বাড়িতে উপস্থিত নেই। তাই আর কোনো উপায় না পেয়ে ধারা বাড়ি থেকে বের হওয়া ফোনে টাকা রিচার্জ করানোর জন্য। বাজারে যখন এসেছে একবার ওদের দোকান থেকে ঘুরে যাবে ধারা। তাছাড়া ফোনে টাকা রিচার্জ করা শেষ। ধারাদের বাজারে একটা বড় কাপড়ের দোকান আছে। লোকে বলে ওদের দোকানটাই নাকি বাজারের সব থেকে বড় দোকান। ধারাকে দোকানের দিকে আসতে দেখে সম্রাট দোকান থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে আসে। ধারা সম্রাটের সামনে এলেই সম্রাট চিন্তিত গলায় বলল, তুই এই সময় এখানে? সবকিছু ঠিক আছে তো? আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হয়নি তো কারো? ধারা ভ্রুকুচকে বলল, কেন, আমি কি আসতে পারি না দোকানে? নাকি এটা কোনো অলিখিত নিয়ম যে দোকানে বাড়ির মেয়েদের আসা যাবে না? সম্রাট চোখ ছোট ছোট করে বলল, আমি কখন বললাম যে বাড়ির মেয়েদের দোকানে আসা যাবে না? আমি তো শুধু জানতে চেয়েছি তুই এই অসময়ে এদিকে কেন, তাই। ধারা মুখ বাঁকা করে বলল, ফোনে রিচার্জ করাতে এসেছিলাম, পরে ভাবলাম বাজারে যখন এসেছি একবার দোকান থেকে ঘুরে যাই, কিন্তু এখন মনে হচ্ছে এখানে না আসলে হয়তো ভালো হতো। সম্রাট মৃদু হেসে বলল, হয়েছে, চল দোকানে। আব্বাজানও আছে এখন দোকানে। ধারা মুখ ভেঙিয়ে বলল, আপনি না বললেও আমি এখন দোকানে যেতাম। দেখি সরুন তো, আমাকে সাইড দিন, আমি দোকানে যাব। ধারা কথা শুনে সম্রাট হাসে। সম্রাট জানে ধারা যে মাঝে মধ্যে এমন কথাবার্তা বলে। ধারা দোকানের দিকে হাঁটা শুরু করলো। সম্রাটও ধারার পেছন পেছন আসে। ঘণ্টাখানিক দোকানে থাকার পর ধারা বাড়ির পথ ধরে আবার। ধারার হাতে সিঙ্গারার প্যাকেট সম্রাট কিনে দিয়েছে। বাড়ির কাছাকাছি এসে ধারার দেখা হয় ওদের স্কুলের একটা মেয়ের সাথে। ক্লাসে ওর থেকে 2 ক্লাস ছোট, কিন্তু ওদের দুজনের মধ্যে বেশ ভাব আছে। ধারা ওকে দেখে মিষ্টি হেসে বলল, আরে শিমু, তুই এই সময়ে এইদিকে, কোনো প্রয়োজন ছিল? শিমু ঠোঁটে হাসি টেনে বলল, আরে আপু, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। তোমার পরীক্ষার পর তো আর তোমার দেখাই পাইনি। আর আমি বাজারের দিকে যাচ্ছি, ফুপু আসছে বাড়িতে, তাকে এগিয়ে আনতে যাচ্ছি। ধারা হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। তুই কেমন আছিস? আর পরীক্ষার পরে তোদের ওদিকে আর আমার যাওয়া হয়নি। শিমু ছোট করে বলল, আমিও ভালো আছি আপু। তা তুমি কোথায় গিয়েছিলে এখন? ধারা নিঃশ্বাস ফেলে বলল, বাজারে গিয়েছিলাম, কাজ ছিল কিছু। শিমু একটু হেসে বলল, ও আপু, আমি এখন তাহলে আসি। পরে তোমার সাথে জমিয়ে আড্ডা দেব। ওদিকে ফুপু আমার জন্য অপেক্ষা করছে হয়তো। ধারা হেসে বলল, ঠিক আছে। শিমু আর না দাঁড়িয়ে ব্যস্ত পায় বাজারের পথ ধরে। ধারা এক নজর তার দিকে তাকিয়ে ধীর পায় বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ইভান ওদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছে। গ্রামের পরিবেশ যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে ইভান। ইভান চোখ জুড়িয়ে যায় এসব দেখে। শহরে জীবনে এসব দেখার সুযোগ হয়নি ইভানের, তাই সুযোগ পেয়ে 2 চোখ ভরে এসব দেখে যাচ্ছে ইভান। কায়েস এসে ইভানের পাশে এসে দাঁড়ায়। ইভান এক নজর তাকায়, পরে আবার খোলা মাঠের দিকে তাকায়। কায়েস মৃদু হেসে বলল, ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আজ ঘুরতে যাবে না তুমি? ইভান মৃদু স্বরে বলল, এখন ইচ্ছে করছে না, বিকেলের দিকে ঘুরতে যাব। কায়েস ছোট করে বলল, আচ্ছা ভাইয়া, বিকেলে নদীর উপরে যাবে? ওখানে ঘুরে দেখার অনেক জায়গা আছে, ভালো লাগবে তোমার। ইভান কিছুক্ষণ চুপ থেকে বলল, সে বিকেলে দেখা যাবে। আম্মু কোথায় এখন?
কায়েস ধীর গলায় বলল। তাকে তো দেখলাম আমার মায়ের সাথে কথা বলছে, কেন? ইভান ছোট করে বলল। এমনি, চলো সামনের দিক থেকে হেঁটে আসি।